হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি, বাঙালির বিকেলের আড্ডায় বা বাড়িতে বিকেলে অতিথি এলে এর চিরন্তন উজ্জ্বল উপস্থিতি, সে যত রকম খাবারই আসুক না কেন। আর এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করেছিলেন চন্দনা পূজা ব্যানার্জি। যে জিনিসটার কথা বলছি সেটা হলো আমাদের সকলের অতি পরিচিত সিঙ্গারা। অনেককেই বলতে শুনি বাড়িতে সিঙ্গারা ভাজলে ঠিক মিষ্টির দোকানের মতো হয় না, মানে বাইরের দিকটা নয় নেতিয়ে যায়, নয় পুরের টেস্টটা ঠিক বাইরে দোকানের মতো আসে না, অথবা ঠিক ব্রাউন কালারটা আসে না। তো আজকে সেই সমস্ত সমস্যার কথা মাথায় রেখে এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে আশা করি আজকের পর থেকে আর বাড়িতে পারফেক্ট সিঙ্গারা বানাতে কোনো অসুবিধাই হবে না। তাহলে চলো দেখে নিই সিঙ্গারা বানাতে গেলে আমাদের কি করতে হবে। প্রথমেই একটা বড় বাটিতে আমি এরকম ছোট 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দেবো যে কোনটা কি পরিমাণে নিচ্ছি। এরপর এই ময়দাতে একটুখানি নুন দিয়ে নেব। প্রসেসটার সাথে সাথে কিন্তু পরিমাণগুলো ফলো করাও খুব ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। সেই জন্য কোনটা কি পরিমাণে দিচ্ছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলসে দিয়ে দেবো, তোমরা একটু কাইন্ডলি দেখে নিও। তেল দেওয়ার পরে তেল আর নুনটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তেলটাকে ইভেনলি ময়দার সাথে মেশানো কিন্তু খুবই জরুরি। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এখানে যে পরিমাণে নিয়েছি তাতে যে কটা সিঙ্গারা হবে, তোমাদের যদি দরকার পড়ে বেশি সিঙ্গারা বানানো তাহলে অবশ্যই এর থেকে বেশি পরিমাণ নিতে হবে। তখন কি করে বুঝবে যে তেল আর ময়দার রেশিওটা ঠিকঠাক হলো কিনা, সেটা কি করে বুঝতে হয় তার একটা ইজি ট্রিক আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যখন ময়দার সাথে তেলটা ভালো করে মেশাবে, ইভেনলি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ময়দার টেক্সচারটা এরকম ভিজে বালির মতো হয়ে যাবে, মানে ছোট ছোট দানা দানা অথচ ঝুরঝুরে। এবার বেশি পরিমাণে ময়দা নিলে, এখানে তো না আমি পরিমাণটা মেনশন করে দেবো, কিন্তু বেশি পরিমাণে যখন করবে বা কম পরিমাণে করবে তখন কি করে বুঝবে যে তেল আর ময়দার পরিমাণটা ঠিক হলো কিনা। সেই জন্য তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে কিছুটা ময়দা হাতে নেবে, নিয়ে একটু এরকমভাবে ধরে মুঠো করবে। ঠিক আমি এখানে যেরকম মুঠো করলাম, দেখো মুঠো করার পরে ময়দাটা এরকমভাবে দলা হয়ে যাবে, মানে বাইন্ড করে নেবে। এখানে কিন্তু এখনো এক ফোঁটাও জল দেওয়া হয়নি। এবার একটুখানি বুড়ো আঙুল দিয়ে চাপ দিলেই বালির মতো ঝুরঝুর করে ভেঙে যাবে। এই জিনিসটা যদি হয়, এরকম মুঠো করার পরে আবার আঙুল দিয়ে চাপ দিলে যদি এটা ঝুরঝুর করে ভেঙে যায়, তাহলে জানবে যে তেল আর ময়দার পোর্শন একদম ঠিক আছে। আর এখনো পর্যন্ত কিন্তু এখানে একটুও জল দিইনি। এবার জল দিয়ে এটাকে মাখবো। এখানে আমি একদম ফ্রিজের চিল ওয়াটার ইউজ করেছি। এখানে কিন্তু একদম ঠান্ডা জলই ব্যবহার হবে এবং খুব সাবধানে জল দিতে হবে। যারা রান্নাঘরের নতুন রাঁধুনি তাদের জন্য একটা সাবধানবাণী দিয়ে রাখি, তোমরা ডাইরেক্ট বটল বা জগ থেকে জল দিতে যাবে না। একটা বাটিতে জল নিয়ে চামচ দিয়ে অল্প অল্প করে মেশাবে। কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে এখানে জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। পারফেক্ট সিঙ্গারা বানানোর জন্য আমাদের একদম শক্ত একটা ডো বানাতে হবে। জল ঠিক ততটুকু পরিমাণেই আমরা দেব যতটুকু পরিমাণ পুরো ময়দাটাকে একটা জায়গায় এনে বাইন্ড করার জন্য দরকার হচ্ছে। লুচি বা পরোটার মতো নরম আটা ময়দা কিন্তু এখানে মাখলে হবে না। সেই জন্য জলটা যদি একবারে বেশি পড়ে যায় এবং সেটা মেকআপ করার জন্য যদি এখানে আবার ময়দা মেশাও, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই নষ্ট হয়ে যাবে। তাই তেল আর ময়দা মেশানোর পর জলটা একদম অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। ঠিক ততটাই মেশাতে হবে যতক্ষণ না পুরো ময়দাটা এক জায়গায় চলে আসে। দেখো পুরো ময়দাটা এক জায়গায় চলে এসছে, বাটি পুরো পরিষ্কার, কোথাও গুঁড়ো ময়দা নেই। ঠিক এই জিনিসটাই করতে হবে এবং এটা একটা প্রচণ্ড টাইট ডো হবে। এটাকে কিন্তু ঠেসে মাখার দরকার নেই। আমি জাস্ট এটাকে বাইন্ড করার পর মিনিট 2 এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নেব। এবার আমি দেখাই এটা কীরকম ডো হয়েছে। দেখো আঙুল দিয়ে প্রেস করলাম, গর্ত হলো। এটা কিন্তু আর বাউন্স ব্যাক করছে না। যদি এটা নরম ডো হতো তাহলে এই গর্ত থেকে বাউন্স ব্যাক করতো। ময়দাটা এতটাই শক্ত যে যেভাবে তুমি এটাকে রাখবে বা যদি গর্ত করো সেটা সেই জায়গাতেই থাকবে। আমি ঠিক এটার কথাই বলছিলাম। এবার ময়দাটা মাখার পরে এটাকে 30 মিনিট মতো রেস্টিং টাইম দিতে হবে। ময়দাটা রেস্ট করা কিন্তু খুব জরুরি। ময়দা মেখেই সঙ্গে সঙ্গে সিঙ্গারা বানাতে যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট টেক্সচার আসবে না। আর ময়দাটা 30 মিনিট মিনিমাম রেস্ট করতে দেবো আমরা। রেস্ট করার জন্য এটাকে একটা সুতির পাতলা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবো। ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখাটা খুবই জরুরি, তার কারণ যদি এটা খোলা হাওয়ায় রাখি ওপরটা হাওয়ার সঙ্গে লেগে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এটা বেলতে খুবই অসুবিধা হবে, যেহেতু এটা আর এক ফোঁটা জলও কিন্তু দেওয়া যাবে না। সেই জন্য এটাকে ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখাটা খুবই জরুরি। ঢেকে রাখাটা আরেকটা কারণেও জরুরি, তার কারণ হচ্ছে যখন এটাকে ঢেকে রাখবে 30 মিনিটস পর দেখবে এটা এখন যে অবস্থায় আছে তার থেকে একটুখানি সফট হয়েছে, তার কারণ এর মধ্যে গ্লুটেনটা ডেভেলপ করবে।
এই গ্লুটেনটা ডেভেলপ করানো কিন্তু খুবই জরুরি, সেই জন্য এই স্ট্যান্ডিং টাইমটা দেওয়াটা খুবই জরুরি। আর যতক্ষণ ময়দাটা রেস্ট করছে ততক্ষণ চলো আমরা সিঙ্গারার পুরটা বানিয়ে নিই। তার কারণ সিঙ্গারার পুর কিন্তু গরম অবস্থাতে আমরা সিঙ্গারায় ভরতে পারবো না, তাহলে সিঙ্গারাগুলো ভাজার সময় সব ভেঙে যাবে। সেই জন্য যতক্ষণ ময়দাটা রেস্ট করছে আমরা বাই দ্যাট টাইম পুরটা বানিয়ে নিই। পুর বানানোর জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা দেখো, এখানে আমি কয়েকটা আলু বয়েল করে নিয়েছি। এখানে কতগুলো কথা বলে রাখি, আলুটা আমি এখানে খোসাসহ বয়েল করেছি, তার কারণ বেশিরভাগ মিষ্টির দোকানেই কিন্তু সিঙ্গারার পুরের আলু খোসাসহ থাকে। আর আলু কিন্তু এখানে আমি ফুল বয়েল করিনি, মানে 100% বয়েল করিনি, একটুখানি নুন দিয়ে প্রেসারে 70% মতো বয়েল করে নিয়েছি। তার কারণ এরপরেও কিন্তু আমাদের এই আলুটা দুবার কুক হবে, একবার যখন পুর বানাবো তখন কুক হবে, আবার যখন সিঙ্গারাটা ভাজবো সেই গরমেও কিন্তু আলুটা কুক হবে। তাই প্রথম পর্যায়ে আমি যদি আলু 100% সেদ্ধ করে নিই, মানে আলু সেদ্ধর মতো করে নিই, তাহলে যখন সিঙ্গারাটা খাবো তখন এটা খুব ম্যাশি হয়ে যাবে, মুখে বাইটটা আসবে না, ভালো লাগবে না। সেই জন্য আমি এখানে এটা 70% মতো সেদ্ধ করে নিয়েছি, যাতে বাকি কুকিং প্রসেস যখন চলবে তখন যেন বাই দ্যাট টাইম আলুটা পুরো কুক হয়ে যায়। এবার এই আলুগুলোকে খোসা সহই ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো যখন কাটছি ছুরিটা দিলাম, দেখো এটা ইজিলি কাটা যাচ্ছে, ভেতরটা অল্প সেদ্ধ হয়েছে কিন্তু পুরো ম্যাশ হয়ে যায়নি, মানে একদম নরম হয়ে যায়নি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে যেরকমভাবে সিঙ্গারার পুরে থাকে সেরকমভাবে ছোট ছোট টুকরো করে নেব খোসা সহ। দেখো আলু আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরের জন্য মশলা বানানোর সময়। মশলা বানানোর জন্য প্রথমেই একটা তাওয়া একটু গরম করে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব। একদম লো ফ্লেমে শুকনো লঙ্কা দুটোকে ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে লঙ্কা যেন পুড়ে না যায়, ততক্ষণ পর্যন্তই এটা রোস্ট করব যতক্ষণ না এটার একটা হালকা রং ধরবে আর খুব সুন্দর একটা শুকনো লঙ্কার গন্ধ বেরোতে শুরু করবে। 10 থেকে 15 সেকেন্ড মতো রোস্ট করলেই হবে। শুকনো লঙ্কা থেকে গন্ধ বেরোতে শুরু করলেই এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পরেও কিন্তু জাস্ট হালকা গরম করে নেব, 5 ফোড়ন ভাজার কোনো দরকার নেই। 10 সেকেন্ড মতো লো ফ্লেমে একটু নাড়াচাড়া করবো, 5 ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতে শুরু করবে, একটু গরম হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটাকে নামিয়ে নেব। এবার আসি গুঁড়ো করার পালায়। যাদের বাড়িতে শিলনোড়া আছে খুব ভালো, হামানদিস্তা ইউজ করতে পারো, আমি আজকে এরকম ছোট একটা খলনুড়ি ইউজ করেছি। কিন্তু যাদের এগুলো নেই, যদি মিক্সিতে করো খুব সাবধানে, তার কারণ আমাদের কিন্তু এই মশলাটার ফাইন পাউডার চাই না, শুধুমাত্র একটুখানি 2-3 বার প্রেস করে নেব যাতে এটা মোটা মোটা দানা আকারে থাকে। কীরকম হবে দেখতে সেটা আমি ক্যামেরার কাছে এনে দেখিয়ে দেবো। 2-3 বার হালকা হাতে এরকমভাবে প্রেস করে নেব। লঙ্কার বোটা দুটো ফেলে দিলাম, জাস্ট লঙ্কার দানাগুলো বেরিয়ে যাবে আর খোসাটা বড় বড় অবস্থায় থাকবে। দেখো কি রকম অবস্থায় থাকবে, দেখো দানাগুলো বেরিয়ে গেছে, খোসাগুলো বড় বড় অবস্থায় আছে। এবার এর মধ্যে যে এর সঙ্গে 5 ফোড়নটা ভেজেছিলাম সেটাও দিয়ে গুঁড়ো করে নেব। এখানেও বলে রাখি 5 ফোড়নটা দেওয়ার পরে কিন্তু আমরা কোনোভাবেই এটাকে ফাইন পাউডার করব না, মানে এটা কোর্স গ্রাইন্ড থাকবে। জাস্ট 2-1 বার প্রেস করব, জাস্ট শুকনো লঙ্কার সঙ্গে সামান্য একটু হালকা গুঁড়ো হয়ে শুধুমাত্র মিশে যাবে, এটাই উদ্দেশ্য, পুরো গুঁড়ো করা কখনোই নয়। যখন সিঙ্গারা খাও খেয়াল করে দেখবে মশলা কিন্তু দানা দানা মুখে পড়ে, সেজন্য এটা পুরো গুঁড়ো কিন্তু আমরা করব না, জাস্ট ফ্লেভারটা একটু বার করার জন্য ঠিক এরকম হবে। দেখো প্রতিটা জায়গার জিনিসই কিন্তু দানা দানা অবস্থায় রয়েছে, তার মানে আমাদের প্রথম গুঁড়ো মশলা রেডি হয়ে গেছে। এবার আমরা যাব সেকেন্ড মশলার পালায়। সেকেন্ডটাও আমি আজকে এর মধ্যে দিয়েই গুঁড়ো না পেস্ট করে নেবো, দেখো সেটা দেখাচ্ছি। সেকেন্ড মশলাটার জন্য আমাদের লাগবে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা। এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে থেতো করে নেব, ফাইন পেস্ট নয়। সিঙ্গারা খাওয়ার সময় খেয়াল করবে মুখে আদার ফাইবারগুলো পড়ে, অনেক দোকানে কুচি কুচি আদাও দেয়, সেটাও কিন্তু মাঝে মাঝে মুখে পড়ে। সেই জন্য এটাকে আমরা থেতো করে নেব যেন আদার কোনো বড় টুকরো না থাকে, আর লঙ্কাটা থেতো করব যাতে শুধু দানাগুলো বেরিয়ে আসে আর খোসাগুলো বড় বড় অবস্থায় থাকে। সেই জন্য জাস্ট ততক্ষণ পর্যন্ত এটাকে প্রেস করব যতক্ষণ না এই টেক্সচারটা আমাদের আসছে। মোটামুটি হয়ে গেছে, আমি ক্যামেরার একদম সামনে এনে দেখিয়ে দিচ্ছি যেটা কি অবস্থায় থাকবে। দেখো এটা ঠিক এই অবস্থায় থাকবে, আদাটা কিন্তু থেতো হয়ে গেছে, লঙ্কাটা থেতো হয়েছে, দানা বেরিয়ে এসছে, কিন্তু খোসাগুলো দেখো বড় বড় অবস্থায় রয়েছে। আমাদের পুরের মশলা রেডি, এবার পুরটা বানিয়ে নিই। প্রথমেই একটা কড়াই গরম করে এতে ভেজিটেবল অয়েল দিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনেবাদাম। কলকাতার সিঙ্গারা যারা খাও মিষ্টির দোকানে তারা নিশ্চয়ই এটা খেয়াল করেছো যে আলুর পুরের সিঙ্গারায় কিন্তু চিনেবাদাম দেওয়া হয়। আমি এখানে খোসা সহ চিনেবাদামগুলো অর্ধেক করে ভেঙে নিয়েছি, নিয়ে এটাকে মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব হালকা বাদামি হওয়া অবধি, খুব বেশি লাল করার কিন্তু দরকার নেই। দেখো বাদাম আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে রাখবো। বাদামটা তুলে রেখে বাকি পুরটাও এই তেলেই হবে। এবার আমরা গ্যাসটাকে একদম লো করে দেব, লো ফ্লেমে দিয়ে এবার যে 5 ফোড়নের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড মতো একটু তেলে সাঁতলে নেব একদম লো ফ্লেমে।
এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। 10 থেকে 15 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব, ফ্লেম কিন্তু হাই রাখবে না। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর লঙ্কার পেস্টটা। আদা আর লঙ্কা থেতো করা দেওয়ার পরে কিন্তু কোনোভাবেই ভাজার দরকার নেই, জাস্ট 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো যখন দেবো তখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো, মানে মিডিয়াম হাই, ফুল হাইতে কিন্তু করব না। আলুগুলো দেওয়ার পরে আলুটাকে এই মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। পুরটা রেডি হতে কিন্তু 2 থেকে 3 মিনিটের বেশি লাগবে না, তার কারণ আলু অলরেডি আমাদের হাফ বয়েল করাই আছে, শুধুমাত্র মশলাগুলোর সঙ্গে মেশাবো। এবার এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দেবো মিষ্টি। নুনের ক্ষেত্রে বলে রাখি, আলুটা নুন দিয়ে বয়েল করা, সেই জন্য নুন কিন্তু নিজেদের স্বাদ চেখে তারপরে দেবে। এবার দেবো একটুখানি হলুদ। হলুদ কিন্তু একবারে বেশি দেবে না, আমরা এটা কটকটে হলুদ রং চাই না। ইভেন আবার যখন সিঙ্গারার পুরের ভেতরে আলুটা কুক হবে তখন কিন্তু এটা রং একটু ডার্ক হয়েই যাবে, সেই জন্য খুব বেশি হলুদ দেবে না, শুধু রং আনার জন্য 1 চিমটে হলুদ দেওয়াই যথেষ্ট। এবার 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে শুধু নুন মিষ্টির সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো নুন মিষ্টি হলুদ মোটামুটি মিশে গেছে, 2 মিনিট মতো হয়ে গেছে, মানে পুর আমাদের প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে চিনেবাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেবো। ভাজা চিনেবাদামগুলো দিয়ে উল্টে পাল্টে শুধু আলুর সাথে মিশিয়ে নিলেই আমাদের পুর রেডি হয়ে গেল। এবার আমরা ফ্লেমটা অফ করে দেবো। ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেবো। আমি আগেই বলেছিলাম কোনোভাবেই কিন্তু গরম পুর সিঙ্গারার মধ্যে ভরা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো সব ফেটে যাবে। তাহলে পুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ দেখে নিই যে আমাদের ময়দাটা কি অবস্থায় আছে, কারণ 30 মিনিট হয়ে গেছে। এবার দেখি ময়দাটা কি অবস্থায় আছে। এবার ধরে দেখো ময়দাটা কিন্তু আগের থেকে একটু নরম হয়েছে। এখন আমি 2 মিনিট মতো ময়দাটাকে একটুখানি মেখে নেব, জল কিন্তু দেব না, ইভেন হাতেও কিন্তু জল লাগাবো না, কোনোভাবেই জল দেব না। এই ডোটা এখন মাখছি, তার কারণ এই অবস্থায় ডোটা একটু মাখলে আগের থেকে একটু স্মুথ হয়ে যাবে, যাতে কিন্তু লেচি করতে এবং বেলতে সুবিধা হবে। দেখো ডোটা আগের থেকে একটু স্মুথ হয়ে গেছে। এবার আমি এগুলো থেকে লেচি কেটে নেব। একটু বড় করেই কাটবো, তার কারণ এক একটা লেচি থেকে 2টো করে সিঙ্গারা হবে। খুব সাবধানে এই প্রসেসটা করতে হবে, আর ময়দা কিন্তু কোনো সময় শুধু হাওয়ায় ফেলে রাখা যাবে না। যদি কোনো একটু কাজ করতে দেরি হয় বা রাখতে হয়, তাহলে কিন্তু ওই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে। দেখো এখান থেকে আমার 6টা লেচি তৈরি হয়েছে, এবং যেহেতু এটা শক্ত, দেখো লেচি পাকাতেও কিন্তু বেশ কষ্ট হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু কাজ ইজি করার জন্য কোনোভাবে জল মেশানো যাবে না, তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে। লেচি গড়া হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে প্রথম রুটিটা বেলতে শুরু করবো সিঙ্গারা বানানোর জন্য। বাকি টাইমটায় এই লেচিগুলোকে কিন্তু আমি ওই ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখবো, যাতে কোনোভাবে এটা হাওয়াতে খোলা অবস্থায় না থাকে, তাহলে কিন্তু ওপরটা শক্ত হয়ে যাবে। এবার এটাকে বেলে নেওয়ার পালা। বেলার সময় দেখো এর মধ্যে কিন্তু তেল আটা ময়দা কিছুই লাগাইনি, এটা এরকম ভাবেই বেলা যাবে, যেহেতু খুব শক্ত ডো, এটা কিন্তু কোথাও স্টিক করবে না। বেলার সময় একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমাদের টেন্ডেন্সি থাকে প্রেশার দেওয়া মাঝখানটায় আমরা প্রেশার দিই, যার জন্য মাঝখানটা পাতলা হয়ে যায় আর সাইডগুলো মোটা থাকে। যদি সাইডগুলো মোটা থাকে তাহলে কিন্তু সিঙ্গারা ভাজার পরে সাইডগুলো কাঁচা থাকবে, সেই জন্য সব দিকে ইভেন প্রেশার দিয়ে বেলে নিতে হবে, আর এরকম লম্বাটে করে বেলতে হবে, গোল করে নয়। এবার দেখো কতটা থিকনেস রাখবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক এরকম থিকনেস থাকবে রুটিটার, খুব পাতলা বা খুব মোটা হবে না। যদি খুব মোটা হয় তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, খুব পাতলা হলে তাহলে কিন্তু টেক্সচারটা পারফেক্ট হবে না, সেই জন্য ঠিক এরকম থিকনেস লাগবে সিঙ্গারার জন্য। বেলা আমাদের হয়ে গেছে, এবার সিঙ্গারা বানিয়ে নেওয়ার পালা। এর জন্য আমি প্রথমেই একটা ছোট বাটিতে একটু জল নিয়ে নিলাম। এবার যেটা রুটির চওড়া জায়গা মাঝ বরাবর, সেটাকে সোজা করে কেটে নেব। এবার এখান থেকে একটা ভাগ আমি তুলে নেব। আমি খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। এবার এই যে নিচের চওড়া জায়গা, যে জায়গাটা আমরা কেটে নিয়েছি, সেই জায়গাটায় আঙুল দিয়ে একটুখানি জল লাগিয়ে নেব। খুব বেশি জল লাগানোর কিন্তু দরকার নেই, অল্প জল লাগালে এটা খুব ইজিলি সিল হয়ে যাবে। এরকমভাবে জল লাগিয়ে নেব। এবার ত্রিকোণ করে একটা দিক ফোল্ড করে আরেকটা দিকের ওপরে এনে নেব। আমি বোঝার সুবিধার জন্য এটাকে হাতে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখো একটা দিক ফোল্ড করে তার ওপরে আরেকটা দিক ফোল্ড করে একটু ওপরে উঠিয়ে দেব।
দিয়ে এবার বাইরের দিকটা প্রথমে বুড়ো আঙ্গুল দিয়ে হালকা করে চাপ দেবো, যাতে পুরো জায়গাটা সিল হয়ে যায়। খুব বেশি প্রেশার কিন্তু দেবো না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে। প্রথমে ভেতরে এরকমভাবে হাতটাকে দিয়ে বাইরের দিকে বুড়ো আঙ্গুলটা দিয়ে হালকা করে প্রেস করে চাপ দিয়ে পুরো জায়গাটা সিল করে নেব। তারপর আবার ভেতরের দিকটাও আঙুল দিয়ে হালকা করে প্রেস করে চেপে নেব, যাতে পুরো জায়গাটা ভালো করে সিল হয়ে যায়। কোনো জায়গায় যেন একটু ফাঁকা বা ফুটো না থাকে। এবার পুর দেওয়ার পালা। যদিও এটা বাড়িতে তৈরি সিঙ্গারা, পুর যত ইচ্ছা দিতে পারো, তবে এত পুরো দিও না যাতে এটাকে ভাঁজ করা বা আটকানোই না যায়, তাহলে কিন্তু ভাজার সময় সমস্ত পুরগুলো বাইরে বেরিয়ে আসবে। আর পুর খুব ঠেসে দেওয়ার দরকার নেই। আমি দেখো মোটামুটি 2 চামচ পুর দিলাম, তাতেই এনাফ। এবার আবার যে দিকটা বড় গোল দিক আছে সেই দিকটায় আঙুল দিয়ে জল লাগিয়ে নেব। এবার ওই গোল বড় দিকটা টেনে এই ত্রিকোণ দিকটার সঙ্গে ভালো করে জুড়ে সিল করে দেবো। সিল করার সময় খুব হালকা হাতে চাপ দেবে, খুব বেশি চাপ দেবে না, তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। আর খেয়াল রাখবে কোনো দিক থেকে যেন সামান্য একটু হোল বা ফুটো না থাকে, তাহলে ভাজার সময় সেদিকটা বড় হয়ে যাবে, ফুটোটা বেরিয়ে আসবে এবং সেদিক থেকে পুরগুলো কিন্তু সব তেলে ছড়িয়ে যাবে। এরকম ভাবে হালকা হাতে চেপে চেপে আমরা পুরোটা মুখটা বন্ধ করে নেব। যদি কোথাও ফাঁকা থাকে, দেখো একটা সামান্য ফাঁকা রয়েছে, এটাকে এরকম ভাবে টেনে আটকে দিতে হবে। প্রথম সিঙ্গারা আমাদের রেডি। আমি এটাকে বসিয়ে দেখাচ্ছি, যে মিষ্টির দোকানে যেরকম ভাবে ট্রেতে বসিয়ে রাখে, এটা একদম ওরকম ভাবেই বসবে, কোনোভাবে কিন্তু এটা নেতিয়ে বা শুয়ে পড়বে না। সিল করা হয়ে গেছে, দেখো সিঙ্গারার মতো শেপ এসছে। এবার এটাকে আমি বসিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর এটা বসে রয়েছে, এটা কিন্তু কোনোভাবে নেতিয়ে পড়ছে না। আমি বোঝার সুবিধার জন্য এই সেকেন্ড পার্টটা দিয়েও আবার আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। আবার আগের মতোই আঙুল দিয়ে খানিকটা জল লাগিয়ে নেব। এবার একটা দিক ভাঁজ করে আরেকটা দিক তার ওপরে একটু তুলে ভাঁজ করব, করে এবার এটাকে হালকা হাতে প্রথমে ভেতরে আঙুল দিয়ে আঙুলের সাপোর্টটা রেখে বুড়ো আঙুল দিয়ে চেপে আগে বাইরেটা লাগিয়ে নেব, তারপর ভেতর দিকটা সিল করে নেব। দেখো পকেটটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। এখানে আরেকটা কথা বলে রাখি, যখন আমি হাতে এটা উল্টাচ্ছি তখন কিন্তু নিচের দিকটা একটু ভোতা হয়ে যাবে, তার কারণ এটা নরম তো, সেই জন্য ডোন্ট ওয়ারি। আবার যখন এটাকে উল্টে দেবো তখন 2 আঙ্গুল দিয়ে চেপে এটাকে আবার সোজা করে দেবো। আমি সেটাও দেখাচ্ছি কি করে করব। পুরটা ভরে নিলাম। এবার আবার ওই গোল দিকটায় ভালো করে একটু জল লাগিয়ে নেব, নিয়ে ওই গোল দিকটা টেনে আনবো। এই ত্রিকোণ দিকটা কিন্তু টানবো না, টানবো ওই গোল দিকটা। তার জন্যই কিন্তু সিঙ্গারাটা পারফেক্টলি বসবে, একটা বেস তৈরি হবে। এবার এটাকে ভালো করে হালকা হাতে চেপে চেপে পুরো দিকটা সিল করে নেব, খুব কেয়ারফুলি এবং হালকা হাতে এটা করতে হবে। দেখো এই দিকটা কিরকম ভোতা হয়ে গেছে। এবার এটাকে টেনে এরকম ভাবে একটু টিকোলো করে তুলে দেব। কি দেখতে লাগছে তো পারফেক্ট সিঙ্গারার শেপ। দেখো এটাও কিন্তু বসেই রয়েছে। এইভাবে আমরা পুরো সিঙ্গারা সবকটা বানিয়ে নেব। দেখো আমার সবকটা সিঙ্গারা রেডি, সবকটাই বসে রয়েছে। এবার ভাজার পালা। ভাজার জন্য একটা কড়াইতে আমি এখানে ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি। যারা রেগুলার আমার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই আবার অবাক হচ্ছে যে এই কড়াইটা কেন। তার একটা কারণ আছে, আমি বলছি। আমি যেই কড়াইটায় পুর বানালাম, আমি নর্মালি সেই কড়াইটাতে রান্না করি, কিন্তু সেটার বেসটা অনেকটা ছড়ানো। আর এই কড়াইয়ের বেসটা বাটির মতো, মানে নিচের দিকটা সরু। আমরা সবাই জানি যে সিঙ্গারা ডুবো তেলে ভাজতে হয়, সাথে আমরা এটাও জানি যে একই তেল কিন্তু বারবার ইউজ করা উচিত না। কিন্তু বাড়িতে তৈরি করা সিঙ্গারার এতটা তেল তো আর ফেলে দেবো না, সেই জন্য চেষ্টা করেছি যতটা কম তেলে ভাজা যায়। আর যেহেতু এটার নিচ দিকটা বাটির মতো, সেই জন্য তেলটা মানে যেটা ফ্ল্যাট কড়াইতে দিলে আমার অনেকটা তেল লাগতো সিঙ্গারাগুলো ডোবানোর জন্য, এখানে কিন্তু তার থেকে অনেক কম তেলেই আমি ডুবো তেলে সিঙ্গারাগুলো ভাজতে পারবো। সেই জন্য আজকে আমি এই কড়াইটা নিয়ে নিয়েছি। এই কড়াইটা নেওয়ার কারণ হলো এটা। এবার হচ্ছে তেলের টেম্পারেচার। পুরো প্রসেসটার মধ্যে এই মানে স্টেপটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তেলের টেম্পারেচার যদি ঠিকঠাক না হয়, এই ইম্পর্টেন্ট স্টেপটা কিন্তু কেউ মিস করো না, তাহলে কিন্তু সিঙ্গারা ঠিকঠাক ভাজা হবে না। কি করে তেলের টেম্পারেচার চেক করব? এখন হাই ফ্লেমে আছে গ্যাসটা। এবার আমি সিঙ্গারার যে ময়দাটা মেখেছিলাম তার থেকে একটা সামান্য টুকরো নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যদি এই টুকরোটা কয়েক সেকেন্ডের মধ্যে ভেসে ওপরে উঠে আসে, তাহলে জানবো তেল পারফেক্টলি আমাদের গরম হয়েছে। দেখো এটা ফ্লো করতে করতে ওপরে উঠে আসবে। কয়েক সেকেন্ড হয়ে গেছে, এটা আস্তে আস্তে ওপরে নিজের থেকে উঠে আসছে, তার মানে আমাদের তেল রেডি। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে তুলে প্রথমে তো আগে বাইরে ফেলে নেব, তারপরে গ্যাস একদম সিমে করে দেব। হ্যাঁ, একদম সিম, একদম লো টেম্পারেচারে থাকবে। তারপরেই আমি সিঙ্গারাগুলো দেব। আর সিঙ্গারা দেওয়ার সময় ওভারক্রাউড করবে না কোনোভাবে। কড়াই, ফ্রাইং প্যান যাতেই ভাজো না কেন, কোনোভাবে ওভারক্রাউড করবে না। আমার এই তেলের মধ্যে মোটামুটি 6টা সিঙ্গারা দিলে সবকটা সিঙ্গারাই ডুবো তেলে থাকবে, সেই জন্য আমি একবারে 6টা সিঙ্গারা দিয়ে দেবো।
এবার পরবর্তী কথা, যখন আমি সিঙ্গারাগুলো দিচ্ছি তেলের টেম্পারেচার কিন্তু সঙ্গে সঙ্গে ড্রপ করবে, যার জন্য দেখো সাইডে কত ফেনা তৈরি হচ্ছে। এই ফেনাটা তৈরি হওয়ার মানে তেল আমাদের ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই জন্য সিঙ্গারা সবকটা দেওয়ার পরে আমি মিডিয়াম হাইতে করব ফ্লেম। বারবার বলছি মিডিয়াম হাইতে করব। পুরো ভাজার প্রসেসটা ধরুন কিন্তু কোনো সময় ফ্লেম আমাদের হাইতে যাবে না, লো মিডিয়াম এই অবস্থায় থাকবে, কোনো সময় হাইতে যাবে না। সিঙ্গারাগুলো দেওয়ার পরে 1 মিনিট আমরা এগুলোকে নাড়বো না। 1 মিনিট হয়ে গেলে তারপরে আমি এগুলোকে উল্টাবো। দেখো তেল কিন্তু এখনো বেশ ঠান্ডাই রয়েছে। আমি 1 মিনিটের জন্য মিডিয়াম হাইতে দিয়েছিলাম, আবার লো করে দিয়েছি। 1 থেকে 1.5 মিনিট হয়েছে, সিঙ্গারাগুলো তেলের মধ্যে রয়েছে। এবার আমি এগুলোকে উল্টে দেবো। এখানে একটা কথা বলে রাখি, পুরো ভাজাটা কিন্তু পুরো একটা ব্যাচ মানে এই 6টা ভাজতে আমার মোটামুটি 12 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। তাহলে বুঝতেই পারছো কি হলো, ধৈর্য আর টাইম আর ধৈর্য থাকলে তবেই কিন্তু এটা পারফেক্ট হবে, কোনোভাবে হুড়োহুড়ি করা যাবে না। আর এটা মাথায় রাখবে যে যেহেতু এটা পুরো লো ফ্লেমে ভাজতে হবে, পুরো সিঙ্গারাগুলো যেহেতু লো ফ্লেমে ভাজা হবে, সেই জন্য কখনো এটা মনে করো না যে লো ফ্লেমে তো বসানো রয়েছে একটা দিক ভাজা হোক তারপরে উল্টে দেবো, না, সেটা করলে কিন্তু চলবে না। প্রতি 1 থেকে 1.5 মিনিট অন্তর অন্তর এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, মানে পুরো কুকিংটাই অ্যাটেনশন দিয়ে করতে হবে। যদি এটা মনে করো একটা দিক ভাজা হোক তারপর উল্টে দেবো, তাহলে প্রবলেম যেটা হবে, একটা দিক তো ভাজা হয়ে গেল, এবার যখন তুমি কাঁচা দিকটা ভাজতে যাবে তখন যে দিকটা অলরেডি ভাজা হয়ে গেছিলো সেটা হয়ে যাবে ওভারকুক, এবং তার কালারটাও হয়ে যাবে ডার্ক, না দেখতে ভালো লাগবে না খেতে ঠিকঠাক হবে। সেই জন্য 1 থেকে 1.5 মিনিট অন্তর এটাকে উল্টে পাল্টে ভাজাটা কিন্তু খুবই জরুরি। আর একটু সময় লাগবে, হতাশ হয়েও না, ধৈর্য ছেড়ে দিও না। দেখো হালকা হালকা ব্রাউন স্পট আসতে শুরু করেছে, আমার সিঙ্গারা ভাজা কিন্তু প্রায় রেডি। অবাক হয়েও না, হ্যাঁ আমার সিঙ্গারা ভাজা রেডি। এবার কিন্তু আমি এটাকে তুলে নেব। ভাবছো এত ফ্যাকাশে দেখাচ্ছে তাও কেন তুলে নেব? এখানে আরেকটা টিপ শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখনই কোনো কিছু ভাজি বা রান্না করি, ফ্লেম অফ করার পর বা গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু সেটার কুকিং প্রসেসটা অন থাকে যতক্ষণ সেটা গরম অবস্থায় থাকে। যখনই কোনো কিছু ভাজবে তোমার যেটা ডিজায়ার কালার, মানে ধরো তুমি চাইছো ডার্ক ব্রাউন, তাহলে ওটা গোল্ডেন ব্রাউন হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে নাও। নামার পরে ওটা যখন 2 মিনিট থাকবে বা একটু ঠান্ডা হবে, দেখবে 1 থেকে 2 শেড ওটার কালার ডার্ক হয়ে যায়। এখন যেটা এই সাদা সাদা দেখছো, শুধুমাত্র একটা লাইট ব্রাউন স্পট রয়েছে দেখছো, যখন এটাকে আমি নামিয়ে নেব, আমি 2 মিনিট পরেও তোমাদের ওটাকে দেখাবো, তখনই দেখবে মিষ্টির দোকানে যেরকম লাইট ব্রাউন কালার থাকে ঠিক সেই কালারটা চলে আসছে। এটা কিন্তু যে কোনো কিছু ভাজার ক্ষেত্রেই খেয়াল রাখবে, যেই কালারটা দরকার একদম সেই কালার অবধি ওটাকে কড়াইতে ফেলে রাখবে না, 2-1 শেড আগেই নামিয়ে নেবে, দেখবে যখন রাখছো নিচে ওটা কিন্তু অলরেডি ডার্ক হয়ে যাবে। সেই জন্য আমি এটাই সাদা থাকা অবস্থাতেই নামাবো। এবং এখানে আরেকটাও জিনিস দেখিয়ে রাখি, ময়দা মাখা এবং ঠিকঠাক মতো ভাজার জন্য দেখো সিঙ্গারার যে বাইরের আউটার ক্রাস্টটা সেটা কিন্তু দোকানের মতোই এসছে। কি হয়, ঠিকঠাক মতো ময়দা মাখা না হলে বা তাড়াতাড়ি ভেজে ফেললে বাইরেটা খটখটে তো হয়, মানে ক্রিস্পি তো হয়, কিন্তু নিমকির মতো হয়ে যায়, সিঙ্গারার মতো হয় না। মানে ওই যে খুলে খুলে বেরিয়ে আসা ওটা না হয়ে একটা কড়মড়ে ভাব চলে আসে। এবং সেটা কি করে বুঝবে, গায়ে অনেক বাবল থাকে, যেরকম নিমকির গায়ে ফুলে ফুলে ওঠে না, সেরকম ফুলে ফুলে ওঠে। এটাও ফুলে উঠেছে কিন্তু দেখো 2-1টা, পুরোটা কিন্তু ফুলে ওঠেনি, বাকিটা কিন্তু ইভেনলি রয়েছে। এই জিনিসগুলো খুব খেয়াল করার। আমার প্রথম ব্যাচের সিঙ্গারা রেডি, আমি এগুলো নামিয়ে নেব। নেক্সট ব্যাচ আমার 12টা সিঙ্গারা হয়েছে, মানে নেক্সট ব্যাচে আমি পুরোটা ভেজে ফেলতে পারবো। এবার আমি নেক্সট ব্যাচ দিয়ে দিলাম। এখানে একটা কথা খেয়াল রাখার, যখন নেক্সট ব্যাচ দিয়েছি তখন কিন্তু আমার তেলটা পুরো ঠান্ডা ছিল, যেহেতু আগেরটা লো ফ্লেমে হচ্ছিল, তাই জন্য এখানে কিন্তু তেলের টেম্পারেচার একটু বাড়িয়ে আমি অ্যাডজাস্ট করে আবার কমিয়ে দিয়েছি। নেক্সট ব্যাচের সিঙ্গারাও আমার রেডি হয়ে গেছে। এবার কালারটা দেখো, 2 মিনিট রাখার পরে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এসছে তো মিষ্টির দোকানের মতো কালার। এবার আমি একটা সিঙ্গারা ভেঙেও দেখাচ্ছি ভেতরের কি অবস্থা দেখি, সেটাও কি মিষ্টির দোকানের মতো হলো না হলো না। চলো তাহলে একটা ভেঙে দেখি, যদিও এখন এটা খুব গরম, ধরতে অসুবিধা হচ্ছে, তাও আমি ভাঙছি। দেখো ভেতরের নিচের দিকটা খেয়াল করো, ঠিক যেরকম স্ট্রেচি একটা নরম ভাব থাকে সিঙ্গারার ভেতরে, নিচের দিকটা ওরম রয়েছে, বাইরের দিকটা ওপরের যে দিকটা সেটা কিন্তু ফ্লেক হয়ে গেছে। আমি এটাকে আঙুল দিয়ে চাপ দিয়ে ভেঙে দেখাচ্ছি। দেখো এদিক থেকে এরকম গুঁড়ো গুঁড়ো বেরিয়ে আসছে। আমি পিঠটা একটু চাপ দিয়ে দেখাই। দেখো হালকা করে আঙুলের চাপ দিলাম, দেখো দেখছো পুরো ক্র্যাকগুলো তৈরি হয়েছে, লাগছে তো দেখতে মিষ্টির দোকানের মতো। এবার খেতে হয়েছে কি না মিষ্টির দোকানের মতো সেটা তোমাদের বাড়িতে বানিয়ে, এই রেসিপিটা ফলো করে বাড়িতে বানাও, বানিয়ে আমাকে জানাও যে মিষ্টির দোকানের মতো খেতে হলো কিনা। তাহলে আর দেরি কিসের, ঝটপট সিঙ্গারা বানিয়ে বাড়ির লোকদের চমকে দাও, শুধু তো একটু ধৈর্য আর সময়ের দরকার, আর রেসিপিটা ফলো করো তাহলেই হবে। আশা করি আজকের পর থেকে আর মিষ্টির দোকানের মতো সিঙ্গারা বানাতে কারোর কোনো অসুবিধা থাকবে না। যদিও বাঙালি বাড়িতে মুড়ি বা চায়ের সাথে সিঙ্গারা সার্ভ করা হয়, কিন্তু আজকে আমি
এই লাল চাটনিটার সাথে সার্ভ করেছি। কিছু কিছু মিষ্টির দোকানে স্পেশালি দক্ষিণেশ্বরে এই লাল চাটনিটা দিয়ে সার্ভ করে, যেটা আমার খুব ফেভারিট। যদি কারোর এই চাটনিটার রেসিপি দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি নিশ্চয়ই শেয়ার করবো এটার রেসিপি। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। যারা সাবস্ক্রাইব করেছো, যারা করোনি, দুপক্ষকেই বলে রাখলাম। আর নেক্সট রেসিপি নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো সকলে, আজ আসি, টাটা।